প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আসলে ক্লাসটা তো নেওয়ার কথা ছিল রবি মঙ্গল বৃহস্পতি, তাই না? গতকালকে আমি ছিলাম না, আমার আম্মা একটু অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে সুস্থ, যার কারণে গতকালকের ক্লাসটা আমরা আসলে আজকে নিচ্ছি। ওকে, আজকে অবশ্য খুব বেশিক্ষণ ক্লাস নিব তা না, আমাদের অ্যালকেনের যে বিক্রিয়াটুকু বাকি আছে সেইটুকু আজকে আমরা করব। ওকে, তারপর এইটুকুর এক্সাম নেব, সবই বলবো আমি। তো বরাবরের মতো একটু ওয়েট করি, সবাই গ্রুপে যেন জয়েন করতে পারে এর জন্য। এবং আজকে আমার তো মনে হয় 100 স্টুডেন্ট হওয়াটা খুব কঠিন হয়ে যাবে। ওকে, তারপরে দেখি কতটুকু পর্যন্ত তোমরা ক্লাস করো। খুশিদা জাহান, কান্তা, স্নেহা, নাদিম, তাসফিয়া, ইমরান। তবে একটা ব্যাপার কি জানো, দেখো প্রথম থেকে যে নামের স্টুডেন্টগুলোকে রেগুলার দেখতাম তারা অনেকেই কিন্তু এখন আর নাই। আমি একটা কথা প্রায় বলি তোমাদের, কোনো কিছু শুরু করা কিন্তু অনেক সহজ, কিন্তু সেটা কন্টিনিউটি মেনটেন করাটা অনেক টাফ। বেশিরভাগ মানুষই তা পারে না, কেউ কেউ পারে এবং লাইফে তারাই গেন করে কিন্তু। ওকে, মঈন, তাফিয়া, ইফাত জামিলা, স্নিগ্ধা, আল নোমান, এম এ মঈন, অমিত কুমার, আলফা, ইমেল। ওকে, তাহলে সাউন্ডটা চেক করে আমরা ক্লাসটা আসলে শুরু করব আজকের। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসলে সকাল থেকে কিন্তু এখানে ইলেকট্রিসিটি নেই আর কি। হ্যাঁ, ইলেকট্রিসিটি নেই, আমাদের আইপিএস দেখি কতক্ষণ সাপোর্ট দেয়, এবং আজকে আমাদের খুব বেশি ক্লাসও নাই। অনেক কারণ, আজকে হচ্ছে এই যে জানো যে সব কলেজগুলো অ্যাসাইনমেন্ট নিচ্ছে, অনেক স্টুডেন্ট যা 2021-এর হয়তো অনেক অ্যাসাইনমেন্ট দিতে আসবে ক্লাসে, এই জন্য নাই। তারপর আজকে ছোট্ট একটা টপিক্স আমাদের বাকি আছে, সেই টপিক্সটা আমরা শেষ করব। তো যাক, দেখো এখন আমরা আমাদের অ্যালকেন চলছে, তাই না? অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া আমরা গতদিন দেখেছি। অ্যালকেন 4 ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয়। সমানুকরণ বিক্রিয়া আমরা বলেছিলাম এগুলো পরীক্ষায় দেয় না, সর্বোচ্চ দিতে পারে এরকম কোশ্চেন আমাদের সর্বোচ্চ পরীক্ষায় যদি দেয় তাহলে সর্বোচ্চ এই ধরনের কোশ্চেন দিতে পারে। ভাই দেখো, CH3, ধরো CH2, CH2, CH3 দিয়ে হয়তো বললো, এটাকে উত্তপ্ত করলো, করে বললো CH3, CH3, CH3। এটা কি বিক্রিয়া? খুব সহজ কথা বললো, এটা কি বিক্রিয়া? জৈব বিক্রিয়া মেনলি আসলে 4 প্রকার। কি বলেছিলাম আমরা? জৈব বিক্রিয়া মেনলি 4 প্রকার। কি কি? সংযোজন বিক্রিয়া। আমরা আজকে একটু লিখবো এই বিক্রিয়াগুলো, দাঁড়াও ভাইয়া, তাহলে দেখেই বুঝতে পারছো যে এটা এই বিক্রিয়ক এবং এই বিক্রিয়ক এবং উৎপাদ পরস্পরের কি ভাই বলো তো? এরা হচ্ছে পরস্পরে কিন্তু সমানও। দেখো এই দুটার আণবিক সংকেত কিন্তু একই, C4H10, বাট দুইটার গঠন কিন্তু ভিন্ন। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে বলি আমরা সমানুকরণ বিক্রিয়া। তো দেখা যাচ্ছে যে ধরো একটা হেক্সেনকে আমরা তাপ দিলাম, দিয়ে 2 মিথাইল পেন্টেন হতে পারে, 2 ডাইমিথাইল বিউটেন হতে পারে, 2 ডাইমিথাইল, বিভিন্ন ধরনের উৎপাদ হতে পারে। এই কারণে এগুলো বিক্রিয়া পরীক্ষায় দেয় না, দিলে সর্বোচ্চ এইভাবে দিবে যেটা কি ধরনের বিক্রিয়া আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। কারণ এর বিক্রিয়ক এবং উৎপাদ এরা কিন্তু পরস্পরের সমানু। তো বিক্রিয়ক আর উৎপাদ যদি পরস্পরের সমানু হয় তাহলে অবশ্যই তারা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। ওকে ওকে, এইটা হলো সমানুকরণ বিক্রিয়া। তারপর আরেকটু দেখাই তোমাদের জৈব বিক্রিয়া যে 4 প্রকার, এইটা হলো আমাদের সমানুকরণ বিক্রিয়া। এটা হলো সমানুকরণ বিক্রিয়া। ওকে, এইবার আসি আমরা যুত বিক্রিয়া। জৈব বিক্রিয়া মেনলি 4 প্রকার বলেছিলাম। যুত বিক্রিয়া মানে যুক্ত হওয়া বিক্রিয়া, আমরা আস্তে আস্তে আরো ভালো বুঝবো। যুত বিক্রিয়া দেখো CH2, CH2, ওকে, ইথিন, এর সঙ্গে ধরো আমরা ব্রোমিন যুক্ত করলাম, CCl4, কার্বন টেট্রাগলের উপস্থিতিতে। কেন এগুলোর উপস্থিতিতে? সব যখন আমরা অ্যালকেনের বিক্রিয়া করবো তখন এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা করবো। এখন আমরা আসলে কোনো ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা দেখতে যাচ্ছি কোন ধরনের বিক্রিয়া কীরকম আর কি। দেখলাম বিক্রিয়ক এবং উৎপাদ যদি পরস্পরের সমানু হয় তাহলে তারা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। যুত বিক্রিয়া জাস্ট কোনো কিছু যুক্ত হবে, শুধু কোনো কিছু কি যুক্ত হবে, কোনো কিছু বের হবে না, কিচ্ছু না। তাহলে কিছু যুক্ত হতে গেলে এখন কার্বনের তো 4টা হাত ফিল আপ আছে না, কার্বনের ডাবল বন্ড আর 2টা হাইড্রোজেন, ডাবল বন্ড 2টা হাইড্রোজেন। তো কার্বনের তো 4টা হাত ফিল আপ আছে, তাহলে কোনো কিছু যুক্ত হতে গেলে তো অবশ্যই কোনো কিছু ভাঙতে হবে। কোনো কিছু যুক্ত হতে গেলে কোনো কিছু ভাঙতে হবে, না ভাঙলে এখানে তো যুক্ত হওয়া সম্ভব না, কারণ কার্বনের 4টা হাতে তো ফিল আপ। তাই কি ঘটে জানো? যুত বিক্রিয়ায় সাধারণত একটা পাই বোন ভেঙে 2টা সিগমা বোন গঠিত হয়। এগুলো কিন্তু তোমাদের MCQ দেয়, জানো যে যুত বিক্রিয়ায় কি ঘটে? মনে রাখবা, যুত বিক্রিয়ায় যুত বিক্রিয়ায় একটি
পাই বন্ড মানে 2023-এর পোলাপান থাকলে একটু প্রবলেম হতে পারে, 22-21 তো বুঝতেই পারছো যে ডাবল বন্ড থাকলে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। তো এই পাই বন্ডটা ভেঙে একটা পাই বন্ধন ভেঙে একটা পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ড গঠিত হয়, দুটি সিগমা বন্ধন গঠিত হয়, দুটি সিগমা বন্ধন গঠিত হয়। তাহলে মাথায় থাকে যেন এটা যুদ্ধ বিক্রিয়ায় কি ঘটে, গঠিত হয়। যুদ্ধ বিক্রিয়ায় কি ঘটে, একটা পাই বন্ড ভেঙে দুটা সিগমা বন্ড, এই যে পাই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে দেখো CH2 ঠিক আছে, এই পাই বন্ড ভেঙে গেল, ভেঙে এর সাথে একটা ব্রোমিন যুক্ত হলো, এর সাথে একটা ব্রোমিন যুক্ত হলো। এই যে জাস্ট ব্রোমিন যুক্ত হলো, কোনো কিছু বের হলো না, কিচ্ছু না। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলি আমরা যুদ্ধ বিক্রিয়া। এবং যুদ্ধ বিক্রিয়া আলটিমেটলি কি ঘটে, যুদ্ধ বিক্রিয়া একটি পাই বন্ড ভেঙে দুইটা সিগমা বন্ধন গঠিত হয়। তাহলে যুদ্ধ বিক্রিয়ায় যদি একটা পাই বন্ড ভেঙে দুইটা সিগমা গঠন হয়, তাহলে অপসারণ বিক্রিয়া কি হবে, উল্টা অপসারণ বিক্রিয়া। যুদ্ধ বিক্রিয়ায় যদি একটা পাই বন্ড ভেঙে দুইটা সিগমা বন্ড গঠন হয়, তাহলে অপসারণ বিক্রিয়ায় কি হবে, দুটা সিগমা বন্ড মিলে একটা পাই বন্ড তৈরি হবে। তোমাদের চিরচেনা বিক্রিয়াটা দেখাচ্ছি, 9-10 পড়েছো তোমরা এটা। এই যে CH2H, একটু ভেঙে লিখলাম CH2OH, ইথানল, এর সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করা, একটু বেশি পরিমাণ নিতে হয়, এক্সেস যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে কি হবে জানো, এই যে যুদ্ধ বিক্রিয়ায় যেমন একটা পাই বন্ড ভেঙে দুটা সিগমা বন্ড গঠন হয়, তখন এই যে এটুকু মিলে এখান থেকে পানি আকারে বের হয়ে চলে যাবে, আর এই দুটা সিগমা বন্ড মিলে এসে এখানে পাই বন্ড তৈরি করবে। এই যে CH2 তো আছেই, আর এই দুটা সিগমা বন্ড মিলে এখানে পাই বন্ড তৈরি করলো। আর সালফারিক অ্যাসিড কিচ্ছু না, শুধু সালফারিক অ্যাসিড কিছু না, সালফারিক অ্যাসিডই থাকবে, সে শুধু পানিটাকে বের করে নিয়ে আসবে। তোমরা বোধহয় এরকম একটা বিক্রিয়া 9-10 করেছিল, দেখাও যে সালফিউরিক অ্যাসিড একটা নির্দক, নির্দক মানে তো জানো যারা পানিটাকে টেনে নিয়ে বের করে, যারা পানি খায়, সহজ কথা পানিটাকে বের করে। তাহলে এরকম বিক্রিয়া তোমরা 9-10 পড়েছিল, যে দেখাও যে সালফুরিক অ্যাসিড একটা নির্দক। এই বিক্রিয়া দ্বারাও কিন্তু আমরা দেখাতে পারি সালফুরিক অ্যাসিড একটা নির্দক। আর এটাই হলো অপসারণ বিক্রিয়া। ওকে, যে দুটা সিগমা বন্ড মিলে একটা পাই বন্ড গঠিত হবে। আর 4 প্রকার যে প্রধান জৈব বিক্রিয়া, সমানুকরণ দেখলাম, যুদ্ধ বিক্রিয়া দেখলাম, অপসারণ দেখলাম, এবার হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে বুঝতেছো না, একজনকে সরিয়ে আরেকজন সে জায়গাটা দখল করবে। মনে করো CH3 CH2Br, ব্রোমোইথেন বা ইথাইল ব্রোমাইড, এটার সঙ্গে যদি আমরা, এটা আবার চিন্তা করেন ভাই জলীয় হচ্ছে কেন, তারপর হচ্ছে গাঢ় নিলেন কেন, ওখানে এক্সেস নিলেন কেন, এগুলো পরে যখন আমরা বিক্রিয়া যে জায়গায় যখন যে বিক্রিয়া করব তখন সেটা ব্যাখ্যা করব। যখন আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করব তখন এটা ব্যাখ্যা করব। জাস্ট আমরা খালি দেখতে যাচ্ছি যে কোন ধরনের বিক্রিয়া দেখতে কেমন আসলে। তাহলে এই যে এই পটাশিয়ামটা এই ব্রোমিনের সাথে বের হয়ে চলে যায়, আর ওয়েসটা এখানে চলে আসে, মানে কি ব্রোমিনকে সরিয়ে ওয়েস ওই জায়গাটা দখল করলো। একজনকে সরিয়ে আরেকজন যদি সেই জায়গাটা দখল করে নেয়, তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে বলি আমরা, আর পটাশিয়াম আর ব্রোমিন মিলে হয়ে গেল পটাশিয়াম ব্রোমাইড। এই ধরনের বিক্রিয়াকে বলি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। এই হলো জৈব বিক্রিয়া ভাইয়া, মেনলি 4 প্রকার। কি কি দেখলাম, সমানুকরণ বিক্রিয়া, অর্থাৎ উৎপাদ এবং বিক্রিয়ক যদি পরস্পর সমান হয় তাদেরকে আমার উৎপাদ আর বিক্রিয়ক আর কি, তাদের সমানুকরণ বিক্রিয়া বলি। যদি একটা পাই বন্ড ভেঙে আমরা দেখি যে দুটা সিগমা বন্ড তৈরি হচ্ছে, জাস্ট কোনো কিছু যুক্ত হচ্ছে, এটা যুদ্ধ বিক্রিয়া। আর যুদ্ধ বিক্রিয়ায় যদি দুটা সিগমা বন্ড একটা পাই বন্ড ভেঙে যদি দুটা সিগমা বন্ড তৈরি হয়, তাহলে অপসারণ বিক্রিয়ায় কি হবে, দুটা সিগমা বন্ড মিলে একটা পাই বন্ড তৈরি হবে। জাস্ট বের হয়ে যাচ্ছে, দেখো এখান থেকে বের হচ্ছে, কোনো কিছু ঢুকছে না কিন্তু, এই জন্য অপসারণ। আর এখানে শুধু ঢুকছে কিন্তু কোনো কিছু বের হয়নি, দেখো, তাই এটা হচ্ছে জুট। আর এখানে একজন বের হচ্ছে, আরেকজন সেই জায়গায় আসতেছে। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। এই হলো মোটামুটি আমাদের জৈব বিক্রিয়া প্রধানত 4 প্রকার। তোমরা আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও যে বুঝতে পারলে কি না, একটু বলো। ফ্রি রেডিকেল তো যুদ্ধ বিক্রিয়া দেয় না ভাইয়া। মুশফিক মাহমুদ, আমি কি বললাম ফ্রি রেডিকেল যুদ্ধ বিক্রিয়া দেয়? ফ্রি রেডিকেল গতদিন তো দেখেছো এরা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ফ্রি রেডিকেলগুলো আসলে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, যুদ্ধ বিক্রিয়া দেয় না। আস্তে আস্তে আসবা, এখন তাড়াহুড়ো করলে হবে না, ঠিক আছে? তোমার ক্ষমতা আছে এখন তোমার ক্ষমতা আধা মন জিনিস মাথায় নেওয়া, তুমি নেওয়ার চেষ্টা করতেছো 1 মন, তাহলে কি হবে?
আস্তে আস্তে আসতে হবে। ওকে, এই যে দেখো মেডিকেল 2, 3 এবং 13, 14তে দিয়েছে 2, 3 এবং 13, 14। নিম্নের কোনটি জৈব বিক্রিয়ার শ্রেণী বিভাগ নয়? সংযোজন, সংযোজন মানেই জুত, একই জিনিস। প্রতিস্থাপন ইসরোকে, পুনর্বিন্যাস, সমানুকরণ মানেই কিন্তু পুনর্বিন্যাস। সমানুকরণ বিক্রিয়া মানে হচ্ছে পুনর্বিন্যাসকরণ বিক্রিয়া। সহাবস্থান, সহাবস্থান নামে আসলে কোনো বিক্রিয়া নাই। এগুলো তোমাদের এখানে লেখা আছে, বুঝছো? দেখো পুনর্বিন্যাস মানে প্রতিশব্দগুলো লিখে আছে। হ্যাঁ, প্রতিশব্দগুলো দেখো ভাই, প্রতিশব্দগুলো লেখা আছে ভাইয়া। প্রতিস্থাপন, প্রতিস্থাপন সবচেয়ে সহজ। আলফা, মাহফুজ হাসান আলফা, প্রতিস্থাপনটা হচ্ছে সবচেয়ে সহজ। জাস্ট একজন সরিয়ে আরেকজন সেখানে প্রবেশ করবে, যৌগের ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না ভাইয়া। একজন আলফা, বুঝতে পারলা? দেখো তো যে যাকে একজনকে সরিয়ে আরেকজন শুধুমাত্র সেই জায়গা দখল করবে, ভিতরের কোনো কিছুই আসলে পরিবর্তন হবে না। ওকে, এই ধরনের বিক্রিয়াই হচ্ছে আসলে প্রতিস্থাপন বিক্রিয়া। একটু দেখো তোমাদের এই পিডিএফগুলো তো আমি আসলে দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু দেখো তোমরা, এই পিডিএফগুলো তো দেওয়া আছে তোমাদের এতে। এই যে দেখো, এই যে জৈব বিক্রিয়া 4 প্রকার: প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বা জুত বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, যে পুনর্বিন্যাস বিক্রিয়া। পুনর্বিন্যাস মানে হচ্ছে সমানুকরণ, এতে লেখা আছে দেখো, পুনর্বিন্যাস বা সমানুকরণ। ওকে, এই যে সজীব আলী, আচ্ছা এই টপিকটা হাজারি স্যারের বইয়ে খুঁজে পাই না কেন? আচ্ছা একটু বলি তোমাদের, একটু বলি। সেটা হচ্ছে তোমরা জানো, বড় ভাবুদের কাছে শুনছো পোলাপান, আর যাই হোক এই আমার এখানে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি পড়ে পোলাপান এনজয় করে। এর কারণ হচ্ছে আমি তোমাদের অর্গানিক কেমিস্ট্রি এমনভাবে পড়াই যে যার পর যেটা পড়ালে পোলাপান বুঝতে পারবে সেভাবেই আমি আসলে পড়াই। প্রবলেম হচ্ছে আমাদের যে এনসিটিভি সিলেবাসটা দিয়েছে উল্টাপাল্টা করে আর কি দেবে। সিলেবাসে প্রথমে দেওয়া আছে জুত বিক্রিয়া, তারপর ধর অপসারণ বিক্রিয়া। এখন পোলাপান অ্যালকিন সম্পর্কে জানলোই না ভালো করে, আর অ্যালকিনের বিক্রিয়া করা শুরু করে দিল, কারণ অ্যালকিন তো জুত বিক্রিয়া দিবে। তখন স্টুডেন্টদের বুঝতে প্রবলেম হয়, অর্গানিক কেমিস্ট্রিটাকে কঠিন মনে হয়। তাই তোমরা এখন যদি মূল বই বের করো, পরে যদি পড়তে যাও একটু হজবরল মনে হতে পারে। বাট আমার এই টপিকটা আমি যখন অর্গানিক কেমিস্ট্রি আমার সাথে সাথে শেষ করার পর মূল বই পড়তে যেও, তখন ভালো লাগবে দেখবা। ওকে, আমি তোমাদের ওই উল্টাপাল্টা করে তো আসলে পড়াই না ভাই। হ্যাঁ, যেভাবে পড়ালে, যার পর যে টপিকস পড়ালে তোমাদের সুবিধা হবে সেইটা আমরা আসলে তোমাদের দিই আর কি, তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। ওকে, তাহলে এই মোটামুটি ভাইয়া জৈব বিক্রিয়া হলো মেনলি 4 প্রকার আমরা দেখলাম। একজন জিজ্ঞেস করছেন ব্র্যাকেটে কি দিয়েছে, আমার হাতের লেখা তো সেই মাপের, এখানে ব্র্যাকেটে দেওয়া ছিল এ কিউ, অ্যাকোয়া। শোনো, যদি জি দেওয়া থাকে তাহলে বুঝবো ওটা গ্যাস, ঠিক আছে? কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ লিখে ব্র্যাকেটে জি দেওয়া আছে মানে ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থা। এল দেওয়া আছে তাহলে তরল, মানে ওটা লিকুইডের প্রথম অক্ষর তরল, ঠিক আছে? এস দেওয়া আছে সলিড, মানে হচ্ছে ওটা কঠিন, সলিড, সলিড মানে হচ্ছে কঠিন। তারপর দেওয়া আছে ভিএপি, ভ্যাপার, বাষ্প, তাহলে ওটা বাষ্প বুঝবা, ভিএপি। ওকে, এগুলো প্রতীক ইউজ করা হয় তাদের ভৌত অবস্থা বোঝানোর জন্য। তারপর এ কিউ, অ্যাকোয়া, এ কিউ অ্যাকোয়া অর্থাৎ জলীয়, জলীয়। ওকে, এ এল সি অ্যালকোহলীয়, প্রথম 3 অক্ষর ব্যবহার করা হয়, এ এল সি অ্যালকোহলীয়, অ্যালকোহলীয়। আচ্ছা, হয়তো অনেকে বলবা অ্যালকোহলে জলীয়, এগুলো আবার কি জিনিস? ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা ল্যাবে যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা আমরা ব্যবহার করি সেটা পিলেট ট্যাবলেট আকার থাকে, ট্যাবলেট। তো সেই ট্যাবলেটটা যদি আমরা জলীয় দ্রবণে দ্রবীভূত করি, তখন আমরা মানে জলীয় দ্রবণ দিয়ে যদি দ্রবীভূত করি ব্র্যাকেটে লিখি এ কিউ। আর যদি অ্যালকোহলে দ্রবীভূত করি তখন আমরা লিখি এএলসি, অ্যালকোহল, এরকম ব্যাপার আর কি। ওকে, অ্যাকোয়া জলীয়, অ্যালকোহলীয়। তারপর সিইউএনসি কনসেন্ট্রেট, সিইউএনসি কনসেন্ট্রেট মানে হচ্ছে গাঢ় বুঝাই। যদি আমরা কোনো পদ ধরো সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড লিখে ব্র্যাকেট লাগে সিইউএনসি, তার মানে বুঝবা এটা গাঢ় সালফিউরিক অ্যাসিড। ডিআইএল ডাইলুট, ডাইলুট অর্থাৎ লঘু, লঘু বুঝাইতে আমরা ডিআইএল এগুলো ব্যবহার করি। তো এই প্রতীকগুলো আমরা আস্তে আস্তে আরও আসবো, যখন আমরা বিভিন্ন বিক্রিয়ায় যাব, সেই বিক্রিয়াগুলোতে যখন দেখব তখন এগুলো নিয়ে আমরা আবার কথা বলবো, ঠিক আছে?
বাষ্প আর গ্যাস আলাদা কেন? সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন যখন তোমরা পড়বা তখন দেখবা বাষ্প আর গ্যাস কি। আমি সংক্ষেপে বলি, যারা জন্ম থেকেই গ্যাস তাদেরকে গ্যাস বলা হয়, আর যেসব পদার্থের ভৌত অবস্থা চেঞ্জ করে গ্যাসীয় করা হয় তারা হচ্ছে বাষ্প। যেমন পানি তো নর্মালি লিকুইড থাকে, তাই না? ওটাকে আমরা তাপ দিয়ে আমরা গ্যাসীয় পদার্থ যখন করি তখন ওটা বাষ্প হয়ে যায়। জাস্ট এইটুকুই বললাম, আরও কথা আছে, আরও ইন্টারনাল গঠনের ব্যাপার আছে, সেটা আমরা পরিবেশ রসায়নে গেলে যাব। তাহলে এটা মনে রাখবা। শুধু আপাতত এইটুকু মনে রেখে, জন্ম থেকেই জ্বলছি মাগো, আছে না কথা, জন্ম থেকেই যারা গ্যাস তারা হচ্ছে গ্যাস, আর যাদের তাপ দিয়ে ফিজিক্যাল স্টেট চেঞ্জ করে গ্যাস করা হয় তারা হচ্ছে বাষ্প। তাহলে এই মোটামুটি আমরা প্রাথমিক জিনিসগুলো আলোচনা করলাম। এখন আমরা চলে যাচ্ছি অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়ায়। আমরা বলেছি সমানুকরণ এবং তাপীয় বিয়োজন বিক্রিয়া দিবে না। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে আয়োডিনের বিক্রিয়াটা আমাদের লাগে না। কারণটা তোমরা দেখেছো গত ক্লাসে, যে ওখানে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় এবং হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে একটা তীব্র বিজারক পদার্থ, ফলে সে বিপরীত বিক্রিয়া ঘটায়। তাহলে এইটা আমাদের বাদ, তাই তো? এইটা বাদ। এইবার ব্রোমিনের ক্ষেত্রে কি দেখেছি আমরা, যে অ্যালকেনের হাইড্রোজেন প্রতিস্থাপনের ক্ষেত্রে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, অর্থাৎ যদি আমাদের একাধিক, অর্থাৎ CH3, CH2 এরকম অ্যালকেন যদি পরীক্ষায় দেয় তাহলে প্রধান উৎপাদ কোনটা হবে? ব্রোমিনের ক্ষেত্রে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন হবে। ওকে, এইটা আমরা গত ক্লাসে বলেছি। যারা গত ক্লাস করনি তাদের খটকালে অবশ্যই গত ক্লাস করেই ক্লাসটা করা উচিত, গত ক্লাসের সাথে রিলেটেড ক্লাস এটা। আর ফ্লোরিনের ক্ষেত্রে কি বলেছিলাম? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, অর্থাৎ CH3 এর সঙ্গে যদি আমরা, যদিও ফ্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া করানো হয় না বললেই চলে, কারণ ফ্লোরিন এত তীব্র, এত দ্রুত বিক্রিয়া করে, ফলে এত তাপ উৎপন্ন হয় যে ল্যাবে বিস্ফোরণ ঘটে, তাই বিক্রিয়াটা করা হয় না। তারপরও পরীক্ষায় যদি কখনো দিয়ে দেয় তাহলে কি করবা তোমরা? প্রধান উৎপাদ কোনটা হবে? CH3CH2F, এইটা হবে প্রধান উৎপাদ। 1 ডিগ্রি সবচেয়ে সক্রিয়, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। কেন? কারণ এ যদি এখানে যুক্ত হতে যায় এদের দ্বারা বাধাগ্রস্ত হবে, যাকে স্টেরিক বাধা বলি, বাট এখানে বাধা কম হবে। তোমরা তো বলবা এখানে কি বাধার সম্মুখীন হবে না? ওখানেও হবে, কিন্তু ব্রোমিন এত বেশি সক্রিয় না, ফলে ব্রোমিনের প্রতিস্থাপন বিক্রিয়াটা এইটা এবং এইটা দুটার উপরে নির্ভর করে, আর এর শুধুমাত্র এর উপর নির্ভর করে। ওর দেখার টাইম নাই যে কে বেশি স্থায়ী কে কম স্থায়ী, এসব দেখার টাইম নাই। ও দেখে যে আমি কোথায় সুবিধা হবে যুক্ত হতে, সেখানে যুক্ত হবে। তাই এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, আর এটা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। যদি কেন হয় এটা মনে নাও থাকে খুব সমস্যা নাই, ফাইনাল পরীক্ষা অ্যাডমিশন টেস্ট 2 জায়গায় তুমি পার হতে পারবা, কিন্তু এই ক্রমটা যেন মনে থাকে। কারণ পরীক্ষায় তো দিবে না যে কেন ফ্লোরিন এখানে হাইড্রোজেন না গিয়ে এখানে যায়, কেন আবার ব্রোমিনের ক্ষেত্রে এখানে না গিয়ে এখানে যায়, এগুলো তো পরীক্ষায় দিবে না। বাট ক্রম যে এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, বাট ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু হিসাব করতে হবে। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে হয়তো তোমাদের কোনো প্রবলেম হবে না, কারণ ফাইনাল পরীক্ষাতে তোমাদের ফ্লোরিন তো দিবেই না, নিশ্চিত থেকো। ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে সেটাই দিবে যেটার হয়তো এইটা অনুসরণ করবে, কারণ তোমাদের বইয়ে শুধুমাত্র এই ক্রমটাই বলা আছে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, অর্থাৎ 3 ডিগ্রি হাইড্রোজেন থেকে সহজে প্রতিস্থাপন হবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এইটাই তোমাদের বইয়ে বলা আছে। এই জন্য মাথায় রেখো যে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, বাট অ্যাডমিশন টেস্টে যখন তোমরা যাবা, ও আচ্ছা এম খান, থ্যাংক ইউ। ক্লোরিনের উল্টা ব্রোমিন না ভাইয়া, ক্লোরিনের উল্টা না, ক্লোরিন যে কোনো হতে পারে। ফ্লোরিন আর ব্রোমিন ঠিক আছে, সমস্যা নাই, ক্লোরিনের ক্ষেত্রেই সমস্যা। এইটা আমরা কিভাবে হিসাব করব ভাইয়া জানো? মনে রেখো, ফর ক্লোরিনেশন ফর ক্লোরিনেশন, এই ক্লোরিনেশনের ক্ষেত্রেই একটু ঝামেলা আছে ভাইয়া। রিঅ্যাক্টিভিটি অফ মনে রেখো যে ফর ক্লোরিনেশন, এই ক্লোরিনেশন যেন রিঅ্যাক্টিভিটি অফ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি হাইড্রোজেন। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে 1 ডিগ্রি কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকে তাদের আমরা 1 ডিগ্রি হাইড্রোজেন বলি, 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত হলে 2 ডিগ্রি বলি, 3 ডিগ্রির সাথে যুক্ত হলে আমরা 3 ডিগ্রি বলি, ঠিক আছে?
ইজ ইন দ্য রেশিও, এই রেশিওটা মনে রাখবা ভাইয়া তোমরা, যে ফর ক্লোরিনেশনের জন্য রিঅ্যাক্টিভিটি অফ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হাইড্রোজেন ইজ ইন দ্য রেশিও, অর্থাৎ এদের অনুপাতটা আসলে কি হবে সেই মানটা তোমরা অবশ্যই একটু মনে রাখবা। 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, 3 ডিগ্রির ক্ষেত্রে এই মানটা অবশ্যই তোমাদের পরীক্ষিত মান তোমাদের মনে রাখতে হবে 5, এটা হচ্ছে 3.8, এটা হচ্ছে 1। তাহলে রেশিওটা যেন মনে থাকে 3 ডিগ্রি 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি হাইড্রোজেনের ক্ষেত্রে প্রতিস্থাপনের ক্ষেত্রে ক্লোরিনের যে রিঅ্যাক্টিভিটি সেটা 3 ডিগ্রির ক্ষেত্রে 5, 2 ডিগ্রির ক্ষেত্রে 3.8, 1 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 1। এইবার তুমি কিভাবে মানটা অ্যাপ্লাই করবা সেইটা একটু দেখো তোমরা, তাহলে মানটা মনে থাকবে, মানটা তোমরা মনে রাখবা। এই যে এই যে ভাইয়া এই মানটা যেন তোমাদের মনে থাকে 3 ডিগ্রি 2 ডিগ্রি আর হচ্ছে 1 ডিগ্রি, 3 ডিগ্রি 5, 2 ডিগ্রি 3.8 আর ডিগ্রি 1, এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি। হালকা সিলেক্টিভিটি একটা কথা বলা যায়, তার দরকার অত জটিলতা গেলাম না, এটা মনে রেখো যে ক্লোরিনেশনের ক্ষেত্রে কিন্তু এটা অন্যগুলো না, এটা জাস্ট ক্লোরিনেশনের ক্ষেত্রে। বলবো ভাই ব্রোমিনেশনের ক্ষেত্রে কেউ মান আছে না? আছে। বলে সেখানে তারা লাগলো না কেন? দেখাবো না শেষে, আজকেই দেখাবো, অসুবিধা নাই। কেন ব্রোমিনেশনের ক্ষেত্রে লাগলো না অথচ আমাদের ক্লোরিনেশনের ক্ষেত্রে লাগছে দেখো একটু। এইবার দেখো ভাইয়া তোমরা CH3 CH3 আমরা এখন ক্লোরিনেশন করছি। জানো তোমরা যে অতি বেগুনি রশ্মির প্রভাবে বিক্রিয়াটা হয়, এখানে 2 রকমের উৎপাদ হতে পারে, তাই না? একটু বামে টেনে নি, এখানে 2 রকমের উৎপাদ হতে পারে, একটা হচ্ছে CH3 CH2 Cl, এইটা হতে পারে। আরেকটা কি হতে পারে দেখো ভাইয়া CH3 Cl CH3, অতিরিক্ত উৎপাদ আছে HCl, তা তো হবেই, বুঝতে পারছো, প্লাস HCl তো হবেই। এই যে দেখা যায় তো না এই পর্যন্ত? হ্যাঁ দেখা যায়। MM খান রেশিওর ব্যাপারটা ঠিক বুঝলা না, আমরা শেষ করি আবার বুঝাবো তখন বুঝবা। সেইটা হচ্ছে হাইড্রোজেনের অ্যালকেনের যে হাইড্রোজেন আছে সেটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপনের ক্ষেত্রে 3 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপনের ক্ষেত্রে তার একটা রিঅ্যাক্টিভিটির মান আছে, সেটা হলো 5, এটা মনে রাখতে হবে তোমাকে। 2 ডিগ্রির ক্ষেত্রে একটা রিঅ্যাক্টিভিটির মান আছে, সেটা হলো 3.8। 1 ডিগ্রির ক্ষেত্রে একটা রিঅ্যাক্টিভিটির মান আছে, সেটা হচ্ছে 1। এই মানটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই মানটা এখন অ্যাপ্লাই করব কিভাবে সেটাই আমি তোমাদের দেখাবো। দেখি শেষ করি টপিকসটা, না বুঝতে পারলে তো আমি আসি, হ্যাঁ, না বুঝতে পারলে তো আর পার হয়ে যাব না, তাই না? তুমি যদি তোমার কোনো বন্ধুকে, এমনকি তোমাদের কোনো বড় ভাইকেও যদি জিজ্ঞেস করো যে ভাইয়া বলেন তো এই বিক্রিয়ার মেজর উৎপাদ কোনটি, মূল উৎপাদ কোনটি, সে চোখ বন্ধ করে বলবে এটাই হচ্ছে মূল উৎপাদ। কারণ সে জানে যে অ্যালকেনের যে হ্যালোজেনেশনের প্রতিস্থাপনটা সেটা ফ্রি রেডিক্যাল বিক্রিয়া দেয়। কি বিক্রিয়া দেয়? ফ্রি রেডিক্যাল বিক্রিয়া দেয়। এবং ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি। অতএব 3 ডিগ্রি স্থায়িত্ব যেহেতু সবচেয়ে বেশি, তাই ওটাই সবার আগে তৈরি হবে। কারণ যে স্থিতিশীল সেই তো পৃথিবীতে টিকে থাকবে, যে অস্থিতিশীল সে তো আর টিকে থাকবে না ভাই, তাই না? তাই সে এটাকেই প্রধান উৎপাদ মনে করবে, এটা একদমই স্বাভাবিক। বাট আমাদেরকে এখন বের করতে হবে এখানে কয় ডিগ্রি কার্বন আছে। 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। ডিগ্রির কত কাজ দেখছো? আর আমি তোমাদের ডিগ্রি যেভাবে শিখিয়েছি এর চেয়ে সহজ সিস্টেম তার হয় না, তাই না? যে কার্বনের ডিগ্রি নির্ণয় করব আমরা, সেই কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে সে তত ডিগ্রি। এটা একটা কার্বনের সাথে যুক্ত, তাই 1 ডিগ্রি। এও একটা কার্বনের সাথে 1 ডিগ্রি, এও একটা কার্বনের সাথে 1 ডিগ্রি। ওকে, তো এখন 1 ডিগ্রি হাইড্রোজেনের সিলেক্টিভিটির রিঅ্যাক্টিভিটির মান আমরা কত পেয়েছি? 1। কত পেয়েছি বা? 1। এই 1 মান হচ্ছে একটা হাইড্রোজেন প্রতিস্থাপনের ক্ষেত্রে মানটা আমরা সাধারণত ধরে নিই। এখানে কয়টা হাইড্রোজেন আছে? 1 ডিগ্রি। 3 3 6 3 9, তার মানে 9 গুণ 1 ইজিক্যাল টু 9 হয়ে গেল। এবার 3 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে? একটা। এর রিঅ্যাক্টিভিটির মান কত? 5। তাহলে কত হলো? 5। কার মানটা বেশি হলো? জাস্ট
রিঅ্যাক্টিভিটির যে মান তাকে ওই ডিগ্রি হাইড্রোজেন যৌগটা আছে সেইটাতে গুণ করে দিবা, তাহলে পেয়ে যাবা। তাহলে যেটা বড় হবে সেটাই মূল উৎপাদ। দেখো 1 ডিগ্রির ক্ষেত্রে 9 হচ্ছে, আর 3 ডিগ্রির ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটির মান হচ্ছে ক্ষেত্রে 5। তাহলে কোনটা প্রধান উৎপাদ? অবশ্যই এটাই হচ্ছে মেজর উৎপাদ। তো এই উৎপাদের শতকরা পরিমাণ কত হবে? এটা শতকরা কত হবে দেখো। তাহলে শতকরা বের করার নিয়ম তো জানো, যার শতকরা বের করব তার পরিমাণকে মোট পরিমাণ দিয়ে ভাগ। তাহলে 9 আর 5 কত? 14 গুণ 100। শতকরা বের করার নিয়ম তো জানো, যার শতকরা বের করব তার পরিমাণকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই হয়ে যায়। ইজিক্যাল টু হচ্ছে যে ক্যালকুলেটর 64.28%। তাহলে 3 ডিগ্রি কত হবে? 5 14 গুণ 100। তাহলে বুঝতেই পারছো, বাকিটা করার তো দরকারই পড়ে না, এমনি বোঝা যায়, তাই না? 35.72। এই হচ্ছে মোটামুটি আমাদের, তার মানে প্রধান উৎপাদ হলো এটা। এইভাবে তোমাদেরকে বের করতে হবে। অর্থাৎ 3 ডিগ্রি হাইড্রোজেন যে করা থাকবে তাকে এটাতে গুণ করবা, বা 2 ডিগ্রি হাইড্রোজেন থাকলে সেখানে যে করা থাকবে এটাতে গুণ করবা, 1 ডিগ্রি গুণ করবা, তাহলে যে মানটা পাবা যেটা বেশি হবে সেটাই হবে প্রধান উৎপাদ। আর এই শতকরা পরিমাণগুলো কিন্তু ভাইয়া এইভাবেই বের হয়ে যায়। এইটুকু যদি বুঝতে পারো তোমরা, তাহলে আমরা আরেকটা উদাহরণ ব্যবহার করব। একটু প্লিজ কমেন্টে জানাও তো ভাইয়া তোমরা এইটুকু বুঝতে পারলা বা না, 9 কিভাবে পেলাম? এই যে 1 ডিগ্রির ক্ষেত্রে মান হচ্ছে 1, আর 1 ডিগ্রি হাইড্রোজেন মোট কয়টা? 3টা, 3টা 6টা, 3টা 9টা, মানে ওই যৌগে 1 ডিগ্রি হাইড্রোজেন আছে মোট 9টা। তাহলে একটার ক্ষেত্রে মান হচ্ছে 1, তাহলে 9টার ক্ষেত্রে কত হবে? 9। এইভাবে 9 পেয়েছি ভাইয়া। আচ্ছা প্লিজ বলো একটু। আচ্ছা যাক, যেটাই আসবে ওটা ব্যাপার না। বামে দেখা যায় না, মানে আমার জন্য বোধ হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন একটু দেখো তো দেখা যায় কি না। আচ্ছা থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছো। হ্যাঁ, ভিন্ন উদাহরণ ভিন্ন হবে অবশ্যই। সৌরভ হাসান প্রেম, ভিন্ন উদাহরণ অবশ্যই ভিন্ন হবে। অমিত কুমার, বোঝনি না? ঠিক আছে, আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে আরো ভালো বুঝতে পারবো, অসুবিধা নাই। আচ্ছা আমি জাস্ট দেখতেছি কার শতকরাতে বোঝানো হয় যে প্রধান উৎপাদ তো এইটা, কারণ এটা বেশি, এটা মানে এই বিক্রিয়ায় এটা তৈরি হবে 64%, এটা বা 64.28%, আর এটার তৈরি হবে 35.72%। শতকরা যা, ও তাও দেখা যায় না, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, দেখা একটু প্রবলেম। এখন একটু দেখো তো ভাইয়া। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ, লিখছো শতকরা। ঠিক আছে, শতকরা দ্বারা বুঝতে পারছো। আমরা আরেকটা উদাহরণ দিই, দাঁড়াও, আরেকটা উদাহরণ দিচ্ছি। খালি তোমরা মনে রাখবা এই জিনিসটুকু, এটা সবসময় মনে রাখবা যে 3 ডিগ্রি হাইড্রোজেনের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটির মান হচ্ছে 5, 2 ডিগ্রির ক্ষেত্রে 3.8, আর 1 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 1। এই 3টা মান তোমরা মনে রাখবা। কার ক্ষেত্রে? ক্লোরিনেশনের ক্ষেত্রে। ব্রোমিনেশন মনে রাখতে হবে না, ফ্লোরিনেশন মনে রাখতে হবে না, আর আয়োডিনেশন তো দিবেই না বিক্রিয়া। তাহলে দেখো একটু, CH3 CH3 CH2 CH3, এই যে দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে মনে করো আমরা ক্লোরিনেশন করব এইচ নিয়েও। ঠিক আছে, এখানে দেখো 3 ধরনের উৎপাদ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এটা 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা হচ্ছে 2 ডিগ্রি মানে কার্বন আর কি, ওই কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত হবে সে তত ডিগ্রি, এবার দেখা যাবে। ঠিক আছে, এটাও 1 ডিগ্রি হাইড্রোজেন, এই কার্বন সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত? 2টা, তাহলে 2 ডিগ্রি। এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। এই তো ওকে, এখানে কিন্তু 3 ধরনের, সরি এটা 3 ডিগ্রি, সরি, এখানে কিন্তু 3 ধরনের উৎপাদ তৈরি হওয়ার সম্ভাবনা আছে ভাইয়া। এখানে কিন্তু 3 ধরনের, এখানে 1 ডিগ্রি থেকে যেতে পারে, 2 ডিগ্রি থেকে যেতে পারে হাইড্রোজেন, 3 ডিগ্রি থেকে যেতে পারে। অর্থাৎ এরকম হতে পারে, দেখো একটা হতে পারে CH3 CH
CH3 CH2 CH2 Cl, এইটা একটা হতে পারে। HCl লিখলাম না, মাইনাস HCl লিখে দিলাম এখানে, নাও মাইনাস HCl, মানে সকল ক্ষেত্রে এই সেলটা বের হয়ে যাবে, ওই যে হাইড্রোজেন আর একটা ক্লোরিন মিলে। আবার একটা কি উৎপাদ হতে পারে, একটু অন্য কালার দিয়ে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। আরেকটা উৎপাদ হতে পারে 2 ডিগ্রি থেকে যেতে পারে, CH3 CH CH3 CH Cl CH3, এইটা হতে পারে, এটা হতে পারে, কারণ 2 ডিগ্রি থেকে যেতে পারে। এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে বিশেষ করে খুব লাগবে ভাই, জানো। এবার হচ্ছে আমাদের 3 ডিগ্রি থেকে যেতে পারে, CH3 CH3, এই যেখান থেকে Cl যেতে পারে, CH2 CH3। এরকম 3 ধরনের উৎপাদ কিন্তু হতে পারে। 3 ডিগ্রি হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন হতে পারে, 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হতে পারে, 2 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপন হতে পারে। এইবার আমরা 3 ডিগ্রির ক্ষেত্রে প্রথমে মানটা বের করি। আমরা 3 ডিগ্রির ক্ষেত্রে রেশিওটা কত জানি, ক্লোরিনেশনের ক্ষেত্রে হাইড্রোজেন প্রতিস্থাপন রেশিও 5, তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে 5 গুণ কয়টা হাইড্রোজেন আছে 3 ডিগ্রি, একটা, তাহলে মান বের হলো 5। এবার 2 ডিগ্রির ক্ষেত্রে মানটা বের করি আমরা। 2 ডিগ্রি কয়টা হাইড্রোজেন আছে ভাই, এখানে 2টা, মান কত 3.8, 3.8 গুণ 2 কত হচ্ছে ভাই, এটা এটা হচ্ছে 7.6। এবার 3 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে, 3 3 6 3 9, তাহলে 1 ডিগ্রি হাইড্রোজেন আছে কয়টা, 9টা, আর মান কত 1 গুণ 9 ইজিক্যাল টু 9। তার মানে এক্ষেত্রেও কিন্তু প্রধান উৎপাদটা 1 ডিগ্রি হবে, অর্থাৎ এটাই হবে প্রধান উৎপাদ, বাকিগুলো প্রধান উৎপাদ নয়। এখন কোনটা কত পার্সেন্ট দেখো, পার্সেন্ট যদি বের করতে চাই, 3 ডিগ্রি ক্ষেত্রে 5 বাই কত, 7 5 12 আর 9 হচ্ছে 21, তাহলে 21 পয়েন্ট, শতকরা বের করার যে সিস্টেমটা ভাইয়া, 5/21.6 ইন্টু 100, তাহলে কত এসছে, 5 ভাগ 9 এর সাথে কত, 16 ভাগ 21, ঠিক আছে। তো 5 ভাগ 21.6 গুণ 100, তার মানে এটা তৈরি হবে আমাদের 23.15, এত পার্সেন্ট। 3 ডিগ্রি তৈরি হবে 23.15%। এবার এটা দেখি একটু, 7.6 বা 21.6 ইন্টু 100, তাহলে কত হলো ভাইয়া, এটা 7.6 ভাগ 21.6 গুণ 100, এটা তৈরি হয়েছে আমাদের 35.18%। আর বাকিটা বুঝতেই পারছো, 9 ভাগ 21.6 ইন্টু 100, তাহলে কত হচ্ছে, 9 ভাগ 21.6 গুণ 100 ইজিক্যাল টু 41.67, এত পার্সেন্ট। তার মানে এই বিক্রিয়ায় 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপনের যে উৎপাদ সেটা হবে 41.67%। 2 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপনের যে উৎপাদ সেটা হচ্ছে 35.18%। আর 3 ডিগ্রির ক্ষেত্রে যে উৎপাদ সেটা হচ্ছে 23.15%। এইভাবে আমাদের কোনটা প্রধান উৎপাদ সেইটা আসলে বের করতে হয়, জানো। এবং মেজর স্টুডেন্ট, কারণ আমাদের বইগুলোতে কিন্তু এইটার ব্যাখ্যা ক্লিয়ার নাই, সরাসরি শুধুমাত্র দেওয়া আছে যে কোনটা কত পার্সেন্ট হবে, হয়ে গেল। কিন্তু এবং ক্লোরিনের ক্ষেত্রে যে ঘটনা, এইটা ঘটাতে দেখছো, এই বিক্রিয়া তুমি করতে দিলে তোমার কোনো বন্ধু এইটাই পূরণ করবে, কারণ সে জানে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্থায়ী এবং ওটাই হবে মূল উৎপাদ। হ্যাঁ হ্যাঁ, শামসুজ্জামান আজিজ, শতকরা না বের করে দেখেই তো বলা যায়। শতকরা এমনি বের করে দেখালাম যে তোমাদের বইগুলোতে যে আছে কোনটা কত পার্সেন্ট, সেটা তারা কি করে বের করলো, এভাবে বের করে সেটাই বললাম আমরা। তো মেজর উৎপাদ দেখার জন্য তো শতকরা বের করার কোনো দরকার নাই, এইটা দেখলে তো বুঝতে পারি আমরা যে কোনটা বেশি। অবশ্যই আমি জাস্ট তোমাদের বের করে দেখালাম যে কোন উৎপাদ কত পার্সেন্ট সেটা। নাফিজা রহমান, এনজয় করলাম ভাইয়ার বোঝানোটা, থ্যাংক ইউ। না খাদিজা খাতুন, সবসময় এফের মতো না, সবসময় এফের মতো না, আমি দেখাচ্ছি। তুমি মনে করছো সবসময় এফের মতো, দেখো সবসময় এফের মতো না, দেখো সবসময় এফের মতো না।
খান। ক্লিয়ার? দেখছো কত মজার জিনিস, আমাদের বইগুলোতে এই জিনিসগুলো ক্লিয়ার নাই জন্যই স্টুডেন্টরা কিন্তু বিষয়গুলোকে অনেক জটিল মনে করে। দেখো অনেকেই মনে করছে ফ্লোরিনের মতো, ফ্লোরিনের মতো না, কিন্তু দেখাচ্ছি। CH3 CH2 CH3 আমরা ক্লোরিন বিক্রিয়া করালাম, এইচ নিউ, অবশ্যই এখান থেকে এই সিএল তো বের হয়ে যাবে যে উৎপাদটাই তৈরি করি না কেন আমরা। এখানে দুইটা উৎপাদ হতে পারে, ঠিক না? এটা হলো 1 ডিগ্রি, এটা হলো 2 ডিগ্রি, এটা হলো 1 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 2 রকমের উৎপাদ হতে পারে, কারণ ডিগ্রি যেহেতু দুটা, উৎপাদ 2 রকমেরই হতে পারে। CH2CL এইটা একটা হতে পারে, আর একটা হতে পারে CH3 CHCl, এইরকম 2 রকম হতে পারে। এখন আমরা একটু দেখি, এটা তো 1 ডিগ্রি থেকে প্রতিস্থাপন হয়েছে, একটা 2 ডিগ্রি থেকে প্রতিস্থাপন হয়েছে। 1 ডিগ্রির ক্ষেত্রে আগে মানটা আমরা বের করে দেখি। 1 ডিগ্রি হাইড্রোজেন মোট কয়টা আছে ভাইয়া? এখানে 3 3 6টা। মান কত? 1। তাহলে 1 গুণ 6 সমান 6। আর 2 ডিগ্রি হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া? 2টা। মান কত? 3.8। তাহলে 3.8 গুণ 2 কয়টা হচ্ছে? 7.6। এবার তো ঠিকই এইটা মেন উৎপাদ হলো। কি ফ্লোরিনের মতো? কি ফ্লোরিনের মতো না, এবার কিন্তু মেন উৎপাদ এইটা। এখন বের করতে পারো কোনটা কত পার্সেন্ট হতে পারে। তাহলে পার্সেন্ট এখন বের করতে পারো। 6/13.6 গুণ 100 ইজিক্যাল টু কত বের হচ্ছে শতকরা যদি বের করতে চাই আমরা? হ্যাঁ, অনেক মজার টপিকস ভাইয়া। 6/13.6 গুণ 100 ইজিক্যাল টু 44.12 লিখলাম। আর এটা তাহলে কত হবে? বাকিটা বিয়োগ করলেই তো হয়ে যায়। ইজিক্যাল টু এইটা তাহলে হবে, বা বের করতে পারো 7.6/13.6 ইন্টু 100 ইজিক্যাল টু 55.88%। এই যে, তার মানে কোনটা মেন উৎপাদ হচ্ছে ভাইয়া? এবার কিন্তু এটাই মেন উৎপাদ। কি বুঝতে পেরেছো? এইটা ভেবো না যে ওই সবসময় ফ্লোরিনের মতো। আমি তো প্রথম দিকে যে উদাহরণগুলো দেখিয়েছি সেগুলো ফ্লোরিনের মতো, বাট সবগুলো কিন্তু ফ্লোরিনের মতো না। ক্লিয়ার কিনা বলো এখন তোমরা? আর কারো কোনো জটিলতা আছে? প্রথম উদাহরণের মূল উৎপাদ, প্রথম উদাহরণ মতো অনেকগুলো উদাহরণ ব্যবহার করলাম ভাইয়া। প্রথম মানে কি এটার কথা বলছো? এটার মূল উৎপাদ অবশ্যই কোনটার পার্সেন্ট বেশি আছে? এটা 41, এটা 35, এটা 23, তাহলে অবশ্যই এটা মূল উৎপাদ। পার্সেন্ট না বলে এখানে দেখলে তো বুঝতে পারো। একটা 9 মানে 1 ডিগ্রিটা 9 এসছে এখানে, 2 ডিগ্রি 7.6 এসছে, 3 ডিগ্রি 5 এসছে। অবশ্যই থ্যাংক ইউ, সবাই তোমরা ক্লিয়ার লিখেছ। এবার তোমরা বইগুলোতে দেখো, এই জন্য দেখতে পাবা অ্যালকেন আমাদের হয়ে গেছে, প্যারাফিন এগুলো তো সব হয়ে গেছে। অ্যালকেনের আমরা বিক্রিয়া করেছি। এই যে পার্সেন্টগুলো দেখছো, তোমরা তো বলবা ভাই এখানে আমার আপনার যে কত আসলো যেন দেখলাম 55.8 এসছে। আমি তো অ্যাকুরেট মান বের করেছি, ওরা কাছাকাছি। দেখো একটু আগে বের করলাম তোমরা 50, আমরা ওখানে কত বের করলাম এটা দেখো তো। আমরা মনে হয় বের করলাম, আমরা কত বের করলাম এই উদাহরণে? 55.88 আর 44.2। জাস্ট ওনারা এটাকে 55 ধরেছে, এটা 45 ধরেছে, কোনো বিষয় না। দেখো তাই ধরছে, এটা এই যে 55 ধরছে, এটা 45 ধরছে। তোমাদের বইগুলো, এটা হাজারি স্যারের বই থেকেই কপি করছি আমি, সেখানে কিন্তু সরাসরি এই পার্সেন্টগুলো উল্লেখ করে দিয়েছে। পোলাপার এখন বলবে এই পার্সেন্টগুলো কোত্থেকে আসলো, এই যে ব্রোমিনের পার্সেন্ট কোত্থেকে আসলো, তাই না? দেখাচ্ছি, আমি দেখাচ্ছি এই যে পার্সেন্টগুলো কোত্থেকে আসলো। এইভাবেই তোমরা এই পার্সেন্টগুলো আসলে বের করতে পারবা, ঠিক আছে? আরো মজা আছে, আরো মজা আছে, শুধু দেখতে থাকো। তোমাদের তো মনে হতে পারে আচ্ছা ভাইয়া ব্রোমিনের ক্ষেত্রে কি হবে না, ব্রোমিনের ক্ষেত্রে কি এভাবে রেশিওটা হবে না? অবশ্যই হবে। মান দেখো, 3 ডিগ্রির ক্ষেত্রে মান হচ্ছে 1600, 2 ডিগ্রির ক্ষেত্রে মান হচ্ছে 82, 1 ডিগ্রির ক্ষেত্রে হাইড্রোজেন প্রতিস্থাপনের রিঅ্যাক্টিভিটির মান হচ্ছে 1। তাহলে তুমি চিন্তা করো তো ভাইয়া, 3 ডিগ্রি 1600, তাহলে 3 ডিগ্রি হাইড্রোজেন যদি একটাও থাকে তাহলে 1600 গুণ 1 কত মান বেরোচ্ছে দেখো তো, 1600 বেরোচ্ছে। আর 1 ডিগ্রি হাইড্রোজেন যদি 50টাও থাকে, সরি এর মান কত? 1 গুণ 50, তাহলে মান বের হবে 50। কি কথা কি বুঝতে বুঝতে দেখছো? 1 ডিগ্রি হাইড্রোজেন যদি একটাও থাকে, 50টাও থাকে, আর একটাও কাছাকাছি যাবে না। এর রিঅ্যাক্টিভিটির মানই যে অনেক বেশি, এই কারণে। আর ক্লোরিনের ক্ষেত্রে মান যে কাছাকাছি দেখো, 5,
3.12 মানগুলো কাছাকাছি যে, তাই সামান্য একটু হাইড্রোজেন কম বেশি হলেই মানের কিন্তু উৎপাদন কিন্তু কম বেশি হয়ে যায়। আর এখানে পার্থক্য দেখছো মানের, তুমি কি পরিমাণ পার্থক্য, 1682 1। এইভাবেই কিন্তু ওই যে শতকরা পরিমাণগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলা বের করা হয়েছে। এখন কি ক্লিয়ার তোমরা? এখন মনে করে দেখো তো, একটু দেখাই ব্রোমিন দিয়ে দেখো তোমরা উদাহরণ, CH3 CH2 CH3, ধরো ব্রোমিন বিক্রিয়া করবা, হয়তো তোমরা ভাবছো এখানে HBrটা বের হয়ে যাবে, তাই না? তোমরা ভাবছো যে ভাইয়া এটার বের করলে কি হবে, বের করলে কি হবে দেখো, যদি আমরা 3 ডিগ্রি হাইড্রোজেন বের করতে চাই, কয়টা আছে? একটা, 1 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি কয়টা হাইড্রোজেন আছে? একটা, 1 গুণ মান হচ্ছে 1600, চিন্তা করো 1600 বের হয়েছে। আর 2 ডিগ্রি হাইড্রোজেন তাহলে কত হচ্ছে দেখো তো ভাইয়া, 2টা আছে, 2 গুণ 82 সমান হচ্ছে 164। আর 1 ডিগ্রি কয়টা আছে? 9টা আছে। 1 ডিগ্রি কয়টা আছে ভাইয়া? 9টা, তাহলে 9 গুণ 1 9। দেখছো পার্থক্য মানের? বের করা দরকার আছে, বুঝাই তো যায় যে 3 ডিগ্রি হাইড্রোজেনটাই প্রতিস্থাপন হবে, এটাই মূল উৎপাদ হবে। এবার শতকরা বের করবা, দেখো 1600 ভাগ 1600, 1764, আর 9 হচ্ছে কত ভাই? 73, 1773 গুণ 100 কত হয় দেখো, 1600 ভাগ 1773 গুণ 100, এই একাই 90%। আর কি দরকার আছে বাকিগুলোর? ও একাই তো 90%, আর বাকি 10% দুই পাবলিক মিলে। এই কারণে এই রিঅ্যাক্টিভিটির মানগুলো আসলে ব্রোমিনের ক্ষেত্রে দেখা হয় না, স্ট্রেট বলা হয় 3 ডিগ্রি 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি, এটাই হবে বিক্রিয়ার ক্রম। হ্যাঁ, ফ্লোরিন তো বের করলাম না, ওর তো ফ্লোরিন এটার উপর দেখেই না, কারণ সে খুবই তীব্র সক্রিয়, ফলে ওর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিতে বাধা বেশি হবে, 2 ডিগ্রি তার চেয়ে কম, 1 ডিগ্রিতে বাধা সবচেয়ে কম হবে, তাই সে 1 ডিগ্রি থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করে, কারণ সে নিজেই ঘাটতেরা লোকজন কারো কথা শোনে? ফ্লোরিন তো ঘাটতেরা আসলে। এই 2 ডিগ্রি হলে 2 দিয়ে গুণ, কোথায় দেখলা তুমি? আমি কোথায় 2 ডিগ্রি 2 দিয়ে গুণ করতে বললাম? গাধা, এখানে 2টা হাইড্রোজেন তাই 2 দিয়ে গুণ করতে বলছি। যদি আরো 2 ডিগ্রি থাকতো, আরো হাইড্রোজেন, সেগুলো এখানে হতো 2 ডিগ্রি 2 দিয়ে গুণ করবো, কোথায় শিখালাম এটা? ও আচ্ছা ইমরান, আপনার বই এগুলো নাই কেন? কারণ হচ্ছে ভাইয়া এগুলো অ্যাডমিশন টেস্টেই মেনলি লাগে, ফাইনাল পরীক্ষাতে লাগে না, এগুলো আমি ক্লাসে দেখাই দিই এই জন্য। আর বইয়ে এই জিনিসগুলো এভাবে বের করে দেখালে তোমরা বইয়ে থাকলে তোমরা বুঝতেও পারতা না, বইয়ে থাকলে এগুলো তোমরা বুঝতে পারতা না ভাই বই পড়ে, এই কোনো বইয়ে আমি এগুলো দিইনি। বরং এগুলো যদি বইয়ে দিই এবং আমি যদি স্টুডেন্টদেরকে না বুঝাই এটা, ওইটা দেখেই পড়া আমাদের মাথা খারাপ হবে, তখন খুব খারাপ লাগবে, বরং বইটার প্রতি তাদের একটা খারাপ ধারণা আসবে যে কি হিজিবিজি জিনিস দিয়েছে বইয়ে, যেটা আমি বুঝতেই পারি না। কি ক্লিয়ার সবাই? কি সবাই ক্লিয়ার তো এখন যে কেন আমরা ব্রোমিনের ক্ষেত্রে বের করি না? তাহলে মোটামুটি হ্যাঁ, ডিগ্রিতে টপিকগুলো মজার আছে। হ্যাঁ, অফলাইনে যারা ভর্তি হইছো তারা আমার বইটা অবশ্যই ফ্রি নিতে পারবা, ফ্রি, ঠিক আছে? মেন উৎপাদ কোনটা হবে? গাধা, এই মানগুলো বের করবা, করে যেটার পরিমাণ বেশি থাকবে সেটাই মেন উৎপাদ। ছাগল কোথাকার, মেন উৎপাদ বলে বুঝতে পারতেছি না, যে সংখ্যাগুলো বুঝতে পারতেছো না, বের করলে যেটা বড় মান সেটাই মেন উৎপাদ হবে, এটা না বুঝতে পারা কি আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছ। আমাদের অ্যালকেন কমপ্লিট। তোমরা হয়তো বলবা যে ভাইয়া অ্যারোমেটিকরণ বিক্রিয়াটা করালেন না, যে অ্যালকেনের আরেকটা বিক্রিয়া আছে অ্যারোমেটিকরণ, এইটা আমি করাবো ডিসেম্বর মাসের দিকে গিয়ে। অ্যারোমেটিকরণ বিক্রিয়াটা করা